শশীভূষণের ঘরের দরজার কাছে এসেও ঢোকার আগে একটুক্ষণ দাঁড়িয়ে রইলেন মহেন্দ্রলাল। কোমরে দুহাত দিয়ে সেনানায়কের ভঙ্গিতে তিনি যেন সৈন্য শিবিরে পরিদর্শন করছেন। শশীভূষণের আতশোয়া হয়ে দেখতে লাগলেন তার যৌবনের এক নায়ককে। শুধু চিকিৎসক তো নন, তিনি যুব সমাজের এক শ্রেণীয় মুখপাত্র। বহু কুসংস্কার ভাঙতেও তিনি বদ্ধপরিকর। বাড়ির সকলেই এদিক সেদিক থেকে কৌতূহলের উঁকি মারছে। এই বিতর্কিত ও প্রসিদ্ধ চিকিৎসকটিকে অনেকেই সচক্ষে দেখতে চান। মহেন্দ্রলাল ধমক দিয়ে বললেন, এত ভিড় কেন? সবাইকে সরে যেতে বলো। ঘরের জানলাগুলো সব খুলে দাও। মিটশেপের উপরে আধ খাওয়া দুধের গ্লাস, সকরি প্লেট সরাতে পারেন আগে থেকে? ডাক্তার কি মুদ্দু ফরাস নাকি? নোংরা ঘরে পা দিতে আমার ঘেন্না করে। হাঁটাও সব জঞ্জাল, হাঁটাও। বেড প্যান খাটের নিচে রাখতে হবে, তাও কেউ জানে না এ বাড়িতে? ভেতরে এসে শশীভূষণের শিয়রের কাছে দাঁড়িয়ে কিন্তু কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, খুব কষ্ট? কোথায়? মাথায়? প্রায় সিংহাসনের মতো একটি সুদৃশ্য কেদার এনে দেওয়া হলো ডাক্তারের বসার জন্য। তিনি বসলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি ত্রিপুরায় থাকো, সেখানে মশা কেমন? শশীভূষণ বললেন, মশা আছে অনেক। মহেন্দ্রলাল আবার জিজ্ঞেস করলেন, জল কেমন? পাহাড়ি জায়গায় জলে পেটের রোগ হয়? শশীভূষণ বললেন, হ্যাঁ, অনেকেরই পেটের রোগ আছে। আগে কোনো কঠিন রোগ হয়েছিল? শেষ কবে ডাক্তার দেখিয়েছ? কঠিন রোগ কখনো হয়নি, অন্তত 15-16 বছর কোনো ডাক্তারের ওষুধ খাইনি। রোগ না হোক দুর্ঘটনা হয়নি? ঘোড়া থেকে একবার পড়ে গিয়েছিলাম, সেও 12-13 বছর বয়সে। মহেন্দ্রলাল পালঙ্কের মাথার দিকটা ঘুরে এসে অন্য পাশে একটি কাঁচের আলমারিতে রাখা বইগুলি দেখতে লাগলেন মন দিয়ে। তারপর চেয়ারটিতে বসে শশীভূষণের একটি হাত টেনে নিয়ে নাড়ি চেপে ধ্যানস্থের মতো হয়ে রইলেন কিছুক্ষণ। ঘরের মধ্যে এখন উপস্থিত শশীভূষণের দুটি দাদা। ওরা নিজেদের মধ্যে কিছু একটা কথা শুরু করতেই মহেন্দ্রলাল রোষকষিত লচনে সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, চপ। এরপর তিনি শশীভূষণের জিভ ও চোখ, হাঁটু, গ্রন্থি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখবার পর প্রসন্ন নিঃশ্বাসে ফেললেন। রুগী দাদাদের বললেন, আমার হাত ধোয়ার গরম জল আনাও। শশীভূষণের দিকে তাকিয়ে বললেন, তোমার অসুখের যা বিবরণ শুনেছিলুম, অবস্থা সেরকম সংকটজনক নয়। ক্রাইসিস কেটে গেছে। মনে হয় এই যাত্রা তুমি দৌড়ে গেলে। ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তা ঠিক। 3 দিনের ওষুধ দিচ্ছি, সে ওষুধ আমার সঙ্গেই আছে। এর পরের ওষুধ আমার চেম্বার থেকে আনিয়ে নিয়ে আসতে হবে। তুমি হারবার্ট স্পেন্সারের বই পড়ো দেখছি, কোঁত পড়েছ? মণিভূষণ প্যান্টুলুনের পকেট একটা চামড়া পার্স নিয়ে নাড়াচাড়া করছেন। ডাক্তারের ফি কত দিতে হবে তা জিজ্ঞেস করতে সাহস পাচ্ছেন না। মহেন্দ্রলাল উঠে দাঁড়াতে তিনি পকেট থেকে পার্সটা বার করলেন। মহেন্দ্রলাল বললেন, আমার ভিজিট 32 টাকা। দুই ভাই চোকাচোকি করলে বিস্ময়। এই টাকা দিতে যে তারা অপরগ তা নয়, কিন্তু ইংরেজ ডাক্তারের পর্যন্ত 16 টাকা ফি নেয়, আর এই একজন বঙ্গসন্তান ডাক্তার চাইছে 32। সবাই জানে অ্যালোপ্যাথদের তুলনায় হোমিওপ্যাথদের ফি অনেক কম। মণিভূষণ দ্বিধান্বিতভাবে পার্স খুলতে মহেন্দ্রলাল বললেন, এখন থাক। 3 দিন পর রোগী নিজে আমার চেম্বারে যাবে পরের ওষুধ নিতে। যদিও ও যেতে না পারে, তাহলে আমার 1 পয়সাও চাই না। রোগ না সারিয়ে মহিন সরকার পয়সা নেয় না। এই কলকাতা শহরে কতগুলান শুয়োর বেটা ডাক্তার আছে, রোগীদের চিকিৎসা না করে রোগ পুষে রাখে আর বারবার ভিজিট নেয়। রক্তচোষা বদের ধাড়ি। 3 দিনের মধ্যেই ছেলেটি যদি উঠে দাঁড়াতে না পারে, তাহলে আমি নিজেই আবার আসব। মহেন্দ্রলাল যখন গমনোদ্যত, তখন শশীভূষণ বললেন, মশাই, আপনি কি খুব ব্যস্ত? আপনাকে 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? মহেন্দ্রলাল ফিরে ভ্রু কিঞ্চিত করে তাকালেন। কয়েক পলক পর বললেন, বিলক্ষণ পারো। রোগী যদি প্রশ্ন থাকে, ডাক্তার অবশ্যই শুনবে। শুধু ডাক্তারেরই যে প্রশ্ন করে যাবে এমন তো কোনো আইন নেই। শশীভূষণ মিনতিপূর্ণ নয়নে দাদাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা একটু বাইরে যাবে? ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর মহেন্দ্রলাল নিজেই দরজা ভেজিয়ে দিয়ে ফিরে এলেন। শশীভূষণ খানিকটা ইতস্তত করে বললেন, আমি অনেকদিন থেকেই আপনার অনুরাগী। মহেন্দ্রলাল হাত ঝাড়া দেওয়ার ভঙ্গিতে বললেন, ওসব কথা বাদ দাও, আসল কথা বলো। শশীভূষণ বললেন, কয়েকদিন আগে আমার অবস্থা এখন তখন ছিল। নিজেই বুঝেছিলাম মাঝে মাঝে নিঃশ্বাস বেঁধে যাচ্ছে। কোনো খাদ্যদ্রব্য মুখে নিতে পারতাম না। তারপর কাঁচা বেলপোড়া শরবত আর ফেনা ভাত খেয়ে গায়ে কিছুটা জোর পেয়েছি। মহেন্দ্রলাল বললেন, বেশ তো, ভারী ওয়েল। যা প্রাণ চায় তাই খাবে। খাদ্য হচ্ছে শরীরের ব্যাপার, শরীর সহ্য করতে পারলেই হলো।
আমার মা এসে আমাকে এই দুটো খেতে বললেন। সন্তানের কি ভালো লাগে তা মায়ের চেয়ে আর কে বেশি বুঝবে? একই তো রক্ত মাংসের আধার। ডাক্তারবাবু, আপনি পরীক্ষা করে বুঝলেন আমার মাথা ঠিক আছে, পাগল ছাগল হয়ে যাব না তো? সেরকম তো কোনো লক্ষণ দেখলাম না, ঠিকই আছে, তোমার কথাবার্তাও স্বাভাবিক। আমার মা মারা গেছেন 17 বছর আগে, তবু মা আমার কাছে এসেছিলেন, আমাকে ওই খাবার কথা বলে গেলেন। মহেন্দ্রলাল এবার গাঢ় দৃষ্টি ন্যস্ত করলেন এই রোগীর মুখে। কোনো মন্তব্য না করে চুপ করে রইলেন। শশীভূষণ লজ্জিতভাবে ঈষৎ কাঁপা গলায় বললেন, একথা আমি অন্য কাউকে বলতে পারি না। আমি জানি, এসব বিশ্বাস করি না কোনো দিনও। আপনি নিশ্চয়ই বলবেন আপনি স্বপ্ন দেখেছি, কিন্তু ডাক্তারবাবু, আমি আপনাকে এখন যেমন দেখতে পাচ্ছি, মাকেও ঠিক সেইভাবে দেখেছি, মাকে ছুঁয়েছি। একটি দীর্ঘশ্বাস ফেলে মহেন্দ্রলাল বললেন, দেখেছ, বেশ ভালো কথা, তাতে ক্ষতি তো কিছু হয়নি। শশীভূষণ বললেন, কিন্তু আমার বিশ্বাসের সংকট নিয়ে আমি যে খুব অশান্তিতে আছি। সর্বক্ষণ এই চিন্তা, মরা মানুষ কি সত্যি ফিরে আসতে পারে? মহেন্দ্রলাল এবার গাঢ় গলায় বললেন, না, পারে না। স্বয়ং ভগবানেরও সাধ্য নেই মরা মানুষকে ফেরাবার। কিন্তু মানুষ পারে, মানুষ তৈরি করে নিতে পারে তার অনেক কিছু। খুব তীব্রভাবে চাইলে হারানো বাপ মাকেও চোখে দেখতে পারে। গয়াতে যারা পিণ্ডি দিতে যায় তারা নাকি বাপ ঠাকুরদাদের হাত দেখতে পায়। জ্বরের ঘরে লোকে বিলিক ছিলিক বলে, চোখেও নাকি কাকে দেখতে পায়। বাপ মা হারার অসুখের সময় বাপ কিংবা মাকে দেখে, এরকম তো প্রায়ই শুনি। শশীভূষণ বললেন, কিন্তু ওই যে পথ্যের কথা, ওসব তো আমি পছন্দ করতাম না। যদি কল্পনাই হয়। মহেন্দ্রলাল অস্থিরভাবে উঠে দাঁড়িয়ে বললেন, ওরে বাপধন, আমি কি আর সব জানি? আমার কিছু মতামত আছে বটে, কিন্তু তা এখন বলার সময় নয়। তোমার শরীর দুর্বল, হজম করতে পারবে না। ভূতের পত্তি খেয়ে তোমার গায়ে তাগদ এসেছে, অতি উত্তম কথা, এ নিয়ে দুশ্চিন্তা করার তো কোনো প্রয়োজন দেখি না। সুস্থ হয়ে ওঠার পর আমার কাছে ছুটি ছাটার দিনে এসো, তোমায় অনেক গপ্প শোনাবো। মহেন্দ্রলাল একটা কথাই শুধু শশীভূষণের মনে লেগে রইল। তীব্রভাবে চাইলে হারানো বাপমাকেও মানুষ আবার তৈরি করতে পারে। মা সেদিন নিজের থেকে আসেননি, তার সেই বাস্তব রূপ, তার সন্তানের মন গড়া। তা যদি হয়, তাহলে মাকে আবার ফিরিয়ে আনা যেতে পারে না? বাবা আর মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মাত্র 6 মাসের ব্যবধানে, কিন্তু বাবার সঙ্গে কখনো তেমন নৈকট্যবোধ করেননি শশীভূষণ। বাবা ছিলেন খাঁটি জমিদার, ভোগী ও বিলাসী, কখনো নিষ্ঠুর, কখনো উদার। প্রজাদের উপর উৎপীড়ন করেছেন, আবার তাদের জন্য দিঘি কাটিয়ে দিয়েছেন, স্কুল বানিয়েছেন। এক একদিন অতি কৃপণ, এক একদিন দাতা। ছেলেরা কেউ বাবার মতো হয়নি। বড় দুই ছেলে জমিদারি বিক্রি করে দিয়ে এখন ব্যবসায়ী। তারা কূটকৌশলী, নিপুণ সংসারী। তাদের চরিত্রে বড় ধরনের কোনো বাঞ্ছনা নেই। আর ছোট ছেলে হয়েছে মাস্টার। শশীভূষণ তার বাবার সঙ্গে সাহস করে কথা বলতেই পারতেন না। খুব ছোট বয়সেও তার বাবা কনিষ্ঠ পুত্রটিকে কখনো আদর করেছেন এমন স্মৃতি নেই শশীভূষণের। কিন্তু মায়ের কথা আলাদা। এত বড় এক পরিবারের কর্ত্রী ছিলেন তিনি, তবু তিনি ছিলেন ভারী কোমল স্বভাবের। তার ব্যক্তিত্ব ছিল স্নিগ্ধ ছায়াময়। কৈশোরে শশীভূষণ যখন বারমুখ হতে শুরু করেছিলেন, মায়ের কাছে আসবার সময় পেতেন না। তখন মা প্রতি রাতে তার ঘরে এসে বলতেন, সারাদিন তোকে একবারও দেখিনি শশী, ছেলেটাকে একবার না দেখলে আমি শুতে যাই কি করে? এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন শশীভূষণ। নিজের সম্পত্তি ভাগটুকু নেওয়া ছাড়া দাদাদের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখেননি। মৃত মা বাবার কথা মনে পড়েনি অনেক দিন। এখন মায়ের জন্য একটা দারুণ আকুতি বোধ করছেন। সন্ধ্যের পরেই চোখ বুজে তীব্র মনঃসংযোগে মাকে ফিরিয়ে আনবার চেষ্টা করতে লাগলেন। জেগে রইলেন প্রায় সারা রাত, কিন্তু আর কোনো অলৌকিক দর্শন হলো না। গভীর অভিমানে তার বুক ভরে যায়। কেন মা আসবেন না? কপালটা জ্বালা করে। মা কি বুঝতে পারছেন না যে তিনি এসে একবার হাত রাখলে তার সন্তান কত শান্তি পেত? অবুঝ শিশুর মতন শশীভূষণ ফিসফিস করে ডাকেন, মা, মা, মা। তারপর মহেন্দ্রলাল সরকারের ওষুধে শশীভূষণের ক্ষুধা বৃদ্ধি হয়েছে। এখন দুবেলায় তিনি পথ্য গ্রহণ করতে পারেন, হাত পা নাড়াচাড়া করতে পারেন, তেমন কোনো অসুবিধা হয় না। বই পড়ার ইচ্ছেটাও ফিরে এসেছে। এ বাড়িতে 2-3টি সংবাদপত্র আসে, তার মধ্যে ইংলিশম্যান পত্রিকা তার ঘৃণায় স্পর্শ করে না। তার বদলে তিনি পড়ছেন ইন্ডিয়ান মিরর। ব্রহ্মদের বাংলা পত্রিকাগুলি পড়ে তিনি কিছুতেই মিলেমিশে কোনো কাজ করতে পারেন না। দলাদলি হবেই। স্কুলে সবাই রচনা লেখে,
একতাই শক্তি, অথচ সমাজ জীবনে কোনো একতা নেই। খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ প্রতিরোধ করার জন্য ব্রহ্ম সমাজ সৃষ্টি হয়েছিল। কত উচ্চ আদর্শ ছিল, আজ তা তিনি টুকরো হয়ে গেছে। শুধু তাই নয়, এখন তারা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে। দেবেন ঠাকুরের নিজের ছেলের মতন ভালোবাসতেন কেশব সেনকে। সেই কেশববাবু আলাদা দল করে আত্মপ্রচারে মত্ত হলেন। আবার কেশববাবু নিজে হাতে গড়া শিবনাথ শাস্ত্রীর মতন চেলার তৃতীয় দল খুলেছেন এবং তারা কেশববাবুর বিরুদ্ধে সবসময় কটূক্তি করেন। সাবালিকা হওয়ার আগেই মেয়েদের বিবাহের প্রবল বিরোধী কেশববাবু ছিলেন। তাকে সবাই মনে করত নারী মুক্তির প্রধান সহায়ক। সেই কেশববাবু নিজেই নাবালিকা কন্যার বিবাহ দিলেন কুচবিহারের রাজকুমারের সঙ্গে, তাও পৌত্তলিক হিন্দু মতে। রাজপরিবারের শ্বশুর হওয়ার জন্যে তিনি নিজের আদর্শ বিসর্জন দিয়েছেন। কেশববাবু নাকি আবার মূর্তি পুজোর প্রচলন করতে চলেছেন। সাধারণ ব্রহ্ম সমাজের কাগজ তত্ত্বকৌমুদী লিখেছেন যে কেশববাবু নববিধানে একটা নিশানা স্থাপন করে সেটাকেও চামর দুলিয়ে অতি আরতি করা যায়, সবাই ঢিপ ঢিপ করে সেই নিশানাটাকে প্রণাম করে। নিরাকার ব্রাহ্মের শিষ্যদের এই পরিণতি। কেশববাবু একদিন একখানা স্টিমার ভাড়া করে দলবল নিয়ে দক্ষিণেশ্বরের গিয়ে কালীভক্ত রামকৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়েছিলেন। তারপর নদীপক্ষে বেড়াতে বেড়াতে নাচ গান হলো। ওই রামকৃষ্ণ ঠাকুর যখন তখন অজ্ঞান হয়ে যান। অনেকে বলেছে সেটা নাকি তার ভাব সমাধি। একদিন গিয়ে নিজের চোখে ব্যাপারটা দেখতে হবে। সকালবেলা বালিশে ঠেস দিয়ে বসে কাগজ পড়ছেন শশীভূষণ। হঠাৎ তার মনে হলো দরজার সামনে দিয়ে একটি কিশোরী মেয়ে ছুটে গেল, তার হাতে একগুচ্ছ সাদা ফুল। শশীভূষণের বুক এমনভাবে কেঁপে উঠল যে তিনি দুহাত দিয়ে বুক চেপে ধরলেন, যেন এক্ষুনি তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ভয় তার সমস্ত রোমকূপে শিহরণ বয়ে যাচ্ছে। এই সেই কিশোরী যে শেষ রাতে তাকে জলপান করিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রথম দিন অজ্ঞান হওয়ার সময় সিঁড়ির নিচেও একেই দেখেছিলেন। তখনও এর হাতে ছিল সাদা ফুল। অতি কষ্টে সামলে নিয়ে শশীভূষণ নিজেকেই তিরস্কার করলেন। এ কি হচ্ছে আমার? আমি এত দুর্বল হয়ে গেছি যে দিনের আলোয় ভূত দেখতে পাচ্ছি? না না না, তা হতেই পারে না। নিশ্চয়ই আমার দৃষ্টি বিভ্রম, অথবা সত্যিই একটি মেয়ে ছুটে গেছে। এর যে কোনো একটি হোক, তাতেই বা ভয় পাবো কেন? ঠিক সেই সময় কৃষ্ণভামিনী বেলের শরবত ভর্তি গ্লাস নিয়ে ঘরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে শশীভূষণের মনে হলো যদি চোখের ভুল না হয় তাহলে ইনিও নিশ্চিত দেখেছেন মেয়েটিকে। শশীভূষণ জিজ্ঞেস করলেন, বৌদিমণি, এইমাত্র বাইরের দিকে একটি মেয়ে ছুটে গেল। কৃষ্ণভামিনী বললেন, কই, কে আবার ছুটে যাবে? শশীভূষণ বললেন, তুমি একটু দেখো তো। কৃষ্ণভামিনী পিছিয়ে গিয়ে ওপারের সিঁড়িতে তাকালেন। ও তো বুমি গো, বুমি। শশীভূষণ ভুরু তুলে বললেন, কে বুমি? কৃষ্ণভামিনী বললেন, বাহ, তুমি বুমিকে দেখোনি? কতবার এসেছে, তোমার সেবা যত্ন করেছে। শশীভূষণ বললেন, ওকে একবার ডাকো, এখানে আসতে বল। দরজার কাছে এসে দাঁড়ালো এক কিশোরী, লাল পেড়ে, সাদা শাড়ি পরা, মাজা মাজা রং, মুখে যেন গর্জন তেল মাখানো, মাথা ভর্তি ঈষৎ কোকড়ানো চুল, অজস্র চুল। সেই চুল তার পিঠে ছাওয়া, কেশগুচ্ছ রয়েছে বুকের ওপরে, তার হাতে একজোড়া গন্ধরাজ ফুল। শশীভূষণের আবার বুক কাঁপছে, তবে এবার ভয়ে নয়, সত্যের উপলব্ধিতে। তাহলে একজন অন্তত অলিক নয়, তার মন গড়া নয়, এ মেয়েটি বাস্তব। শেষ রাতে এ মেয়েটি কেন তাকে জলপান করাতে এসেছিল সে প্রশ্ন মনে জাগল না। শশীভূষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সাদা ফুলগুলির দিকে। প্রায় আপন মনেই বললেন, ওর হাতে সবসময় সাদা ফুল থাকে কেন? কৃষ্ণভামিনী বললেন, ও রোজ সকালে বাগান থেকে পুজোর ফুল তুলে আনে, রোজ ও ঠাকুরঘর সাজায়। শশীভূষণ এবার মেয়েটিকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কে? তোমার নাম কি? নতমুখী কিশোরীটি সলজ্জ কণ্ঠে বলল, আমার নাম ভূমিসুতা মহাপাত্র। শশীভূষণ বিস্ময় ও অনুরক্ত প্রশ্ন নিয়ে বৌদির দিকে তাকালেন। উনি যাই বলুন, মাত্র দুবারই আচ্ছন্ন অবস্থায় তিনি এই মেয়েটিকে দেখেছেন, স্বাভাবিক অবস্থায় একবারও দেখেননি। এ বাড়িতে ওই নামের একটি মেয়ের অস্তিত্বের কথাও তিনি ঘুণাক্ষরেও জানতেন না। দুমহলা বাড়ি, ভেতর মহলে শশীভূষণের মাত্র দু একবারই গেছেন। কৃষ্ণকামিনী বললেন, ওর কথা শোনোনি বুঝি? বুমি আমাদের বড় ভালো মেয়ে, পরে বলবো খন। যা রে বুমি,
পুজোর ঘরে যা। একটি বিদ্যুৎ ঝলকের মতো পরের মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মেয়েটি। শশীভূষণকে শরবত খাওয়াতে খাওয়াতে কৃষ্ণভাবিনী ওই কিশোরীর কাহিনী শোনালেন। 1.5 বছর আগে শশীভূষণের মেজদাদা ও মেজবৌদি বেড়াতে গিয়েছিলেন পুরী জগন্নাথ ধামে। ফেরার সময় তারা ভূমিসুতাকে সঙ্গে নিয়ে ফিরেছেন। কলেরায় ভূমিসুতার বাবা মা 2 দাদা মারা যান অল্প দিনের মধ্যে। তার এক চশমখোর মামা ওই মেয়েটিকে বিক্রি করে দেয় এক পান্ডার কাছে দেবদাসী বানানোর জন্য। ভূমিসুতা কিছুতেই যাবে না, হাপুস নয়নে কাঁদছিল। পান্ডা মহারাজ নির্মমভাবে টানাটানি করছিল তাকে। সেই অবস্থায় মণিভূষণের চোখে পড়ে। সুহাসিনীর খুবই দয়া হলো মেয়েটিকে দেখে। সুহাসিনী স্বনির্বন্ধ অনুরোধেই মণিভূষণকে উদ্ধার করেন। পান্ডা মহারাজকে ক্রয়মূল্য তিনি চুকিয়ে দিয়েছিলেন। সেই থেকেই ভূমিসুতা এ বাড়িতে আছে। চমৎকার মানিয়ে নিয়েছে, নিজেই থেকেই সব রকম কাজকর্ম করে। শশীভূষণের ঘরে প্রতিরাত্রি পালা করে কেউ না কেউ শোয়। এর মধ্যে বার দুয়েক ভূমিসুতাও মেঝেতে শুয়েছে। কিন্তু ও মোটেই সাধারণ দাসী নয়, পরিবারেরই একজন হয়ে উঠেছে বলতে গেলে। কিছু কিছু লেখাপড়াও জানে, ওড়িয়া, বাংলা, ইংরাজিও বলতে পারে। শশীভূষণের আরও একটা ধন্দ কিছুটা পরিষ্কার হয়ে গেছে। কৃষ্ণভাবিনীর কথায় কথায় বললেন, তুমি গেলাস গেলাস বেলপড়ার শরবত খাচ্ছ, আগে তো মোটে ছুতে না। তোমার এখন ওই শরবত খাওয়াটার ঘটা দেখে তোমার দাদা কি বলছেন জানো? শশীটা ঠিক বাবার মতো হয়েছে। বাবার একবার উদুরি হলো, বেলপড়ার শরবত ছাড়া আর কিছুই খেতে চাইলেন না। তখন আমাদের বাড়ির কাছে বেল ছিল না। বেল এমন সস্তার জিনিস, বাজারে কেউ বেচেও না। নানান বাগান ঘুরে ঘুরে আমাদের বেল জোগাড় করতে হতো। একবার বেল পাড়তে গিয়ে এক ব্রহ্মদৈত্য তোমায় তাড়া করেছিল। বাবাই তো আমাদের বাগানে 2খানা বেল গাছ পুঁতলেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার বৃথা বাগম্বর করেননি। তার ওষুধ শুরু করা 3য় দিনই শশীভূষণ চলে ফিরে বেড়াতে সক্ষম হলেন। অন্যের সাহায্য ছাড়াই গেলেন শৌচালয়ে। বিকেলবেলা ডাক্তারের চেম্বারে তিনি নিজেই যাবেন। শশীভূষণ তার সারা শরীর অনুভব করছেন জীবন রস ফিরে পাওয়ার ছন্দ। অনেকদিন পর এসে দাঁড়ালেন ঘরের সংলগ্ন আলিন্দে। এখান থেকে পুরো বাগানটি দেখা যায়। প্রায় 1.5 বিঘা জমির উদ্যান। শশীভূষণের পিতার গাছপালার শখ ছিল। নিজের হাতে তিনি রকমারি ফুলের চাষ করতেন। সে আমলে 3 জন মালি ছিল, এখনও রয়েছে একজন। বাগানটি বিশেষ নষ্ট হয়নি। একটু দূরে ফলবান বৃক্ষের সারি, বাড়ির কাছাকাছি অজস্র ফুলঝাড়, বেল, জুঁই, রজনীগন্ধা, গন্ধরাজ। ফুল গাছগুলির পাশে ঘুরছে ভূমিসুতা। ও সবসময় সাদা শাড়ি পরে কেন, আর শুধু সাদা ফুলই ভালোবাসে? মাথায় এত চুলের বাহুল্যের জন্যে ওর মুখখানাকে মনে হয় একটা ফুল। শশী একজন ফটোগ্রাফারের চোখ দিয়ে দেখতে লাগলেন ভূমিসুতাকে। ফুলের বাগানে আনমনা কিশোরীর ছবি খুব ভালো উঠতে পারে। শুধু সারা শাড়ির বদলে ওকে একটা গাঢ় রঙের কিংবা ডুরে শাড়ি পরানো দরকার। এত দূর থেকেও হবে না, ক্যামেরা অনেক কাছে বসতে হবে। আর একটু সুস্থ হলে শশীভূষণ ওর একটা ছবি তুলবেন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।